হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আগস্ট মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব। এটা যেহেতু আগস্ট মাসের আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে অবশ্যই এটা জুলাই মাসের লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য আমরা আলোচনা করছি। চলো শুরু করা যাক। কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে, এলন মাস্কের নেতৃত্বে কোন মার্কিন কোম্পানিকে ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য একটি ইউনিফাইড লাইসেন্স দেওয়া হয়েছিল? এলন মাস্ক আমরা প্রত্যেকেই এই ব্যক্তি সম্পর্কে হয়তো জানি। ইনি হচ্ছেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তো তার বিখ্যাত কিছু কোম্পানি রয়েছে, তার মধ্যে অন্যতম অবশ্যই টেসলা, তার ঠিক আছে, তারপরে স্পেস এক্স, ঠিক আছে, স্টারলিংক। এগুলো প্রত্যেকটাই ব্লু অরিজিন, প্রত্যেক চারটে যে অপশন দেওয়া আছে চারটাই কিন্তু এলন মাস্কের কোম্পানি। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এছাড়া টুইটার, যেটা এখন এক্স নামে পরিচিত, সেটাও কিন্তু এলন মাস্কের বর্তমান টুইটারকে অ্যাকোয়ার করেছে। তাহলে অবশ্যই কোন মার্কিন কোম্পানি যেটা এলন মাস্কের কোম্পানিকে স্যাটেলাইট পরিষেবা চালু করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল? অপশন সি, স্টারলিংক। একটু জেনে নিই এটা সম্পর্কে, যে ব্যাপারটা কি। এটা হচ্ছে যে ভারত সরকার ৩১শে জুলাই ভারত সরকার এলন মাস্কের স্টারলিংকে ভারতের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য একটা ইউনিফাইড লাইসেন্স প্রদান করেছে। এটা বর্তমানে এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে দেশব্যাপী রোল আউট বা নেটওয়ার্ক পরিষেবা প্রোভাইড করে থাকবে। মনে রাখবে এখানের মধ্যে যে টেসলা কোম্পানি, এটা ইলেকট্রিক কার তৈরি করে। স্পেস এক্স যে কোম্পানি রয়েছে, এটা হচ্ছে আমাদের স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে আমাদের যে ইসরো যেভাবে ভারতের যে মানে স্যাটেলাইট নিয়ে আলোচনা করে, বা ভারতের মানে আকাশ পরিবহন বা আকাশের যে বিভিন্ন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করে, সেরকম স্পেস এসও এই ধরনের কাজ করে থাকে, রকেট থেকে শুরু করে সমস্ত কিছু করে করে থাকে। তো অ্যান্সার অবশ্যই সি হবে, স্টারলিংক। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ৩১শে জুলাই উৎক্ষেপণ করা নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার, যেটা নিসার, এর নাম তোমরা হয়তো যদি ক্লাসগুলো ফলো করে থাকো, তাহলে এই নিসার যে নাসা আর ইসরো একসাথে যে সিনথেটিক অ্যাপারচার একটা রেডার তৈরি করছে, এটা সম্পর্কে আমি তোমাদের আগেও বলেছিলাম। যদি একটু প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো চেক করবে, প্রিভিয়াস ডে, তোমরা এগুলো পাবে। তো এর অনন্য একটা বৈশিষ্ট্য কি, মানে এর ফিচার্স কি রয়েছে, সেই কারণে নিসার আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্সার কি হবে? অপশন হবে সি, এটি ডুয়েল ফ্রিকোয়েন্সি রেডার, অর্থাৎ এল ব্যান্ড এবং এস ব্যান্ড ব্যবহার করা। এটা ডুয়েল ফ্রিকোয়েন্সি রেডার। এবার এই রেডার বা রাডার কথাটা যে বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি করে? রাডার বা রেডার দিয়ে আমরা কি করি? কোনো জিনিসকে আইডেন্টিফাই করি। কোনো জিনিস মানে এই কোনো জিনিস মানে কোন জিনিসটাকে বলা হচ্ছে? সাপোজ ভারতের ভারতে যখন মানে ভারতের যে এয়ারে বা ভারতের যে আকাশে যদি কোনো বিদেশি কোনো জাহাজ, যদি বা অন্য দেশের কোনো জাহাজ প্রবেশ করে, বা ভারতের সমুদ্রে যদি কোনো জাহাজ প্রবেশ করে, বা মানে কোনো জাহাজ প্রবেশ করে বা এরোপ্লেন প্রবেশ করে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই রেডারের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কিছু একটা ভারতের এয়ারে এন্টার করছে। তখন আমরা তার সাথে কমিউনিকেট করে তাকে বলি যে তাকে মানে তার জানাতে, তার যে পরিচয় জানাতে, বা সে যদি জানাতে অক্ষম হয়, তখন আমরা মিসাইলের মাধ্যমে তাকে ডাউন করতে পারি। বা সে যদি, অর্থাৎ রেডার আইডেন্টিফাই করে যে আমাদের ভূখণ্ডের মধ্যে যদি কেউ শত্রু এন্টার করে, তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। তো এই জন্য নিশার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে আমাদের স্পেস অ্যাপারচার রেডারের মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ম্যাথমেটিক্স, ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজের স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনে অনেক এক্সাম আছে, সেই এক্সামের জন্য এই স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী ভিডিওতে যাওয়া যাক। ভারত থেকে আমদানি করা পণ্যের উপরে কত পার্সেন্ট শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র? খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হচ্ছে 25%। এবার এটা নিয়ে দেখো খুবই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলছে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে ট্রাম্প আমার বন্ধু, এবং নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের হয়ে যে ক্যাম্পেইন, যাকে আমরা হচ্ছে মানে প্রচার বলি, সেটাও কিন্তু নরেন্দ্র মোদী করেছিলেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তিনি বারবার নিজের বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে 25% ট্যারিফ আরোপ করেছে ৩০শে জুলাই তারিখে। বলেছে 1 আগস্ট থেকে ভারত থেকে আমদানি পণ্যের উপরে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন, এবং তার সাথে সাথে ভারত রাশিয়া থেকে যে তেল আমদানি করে এবং অস্ত্র ক্রয় যে করে থাকে ভারত থেকে, তার জন্য অনির্দিষ্ট জরিমানা ঘোষণা করা হয়েছে। এটা দিক থেকে অনেকের অনেক রকম মনে হতে পারে এটা ভারত সরকার বা নরেন্দ্র মোদী ঠিক কাজ করেনি, কিন্তু এটাও জেনে রাখা দরকার, ব্রিটেন থেকে মানে আমেরিকা থেকে ভারতে যেসব পণ্য আছে তার উপরে ইন্ডিয়া কিন্তু 40%, 40% ট্যারিফ নেয়। এটা মাথার মধ্যে রাখাটা দরকার। এর কারণ যদি এটা না করে, তাহলে ভারতের মার্কেটে টাটা থেকে শুরু করে অন্যান্য যে দেশীয় কোম্পানি, সেগুলো সরিয়ে এলন মাস্কের টেসলা ভারতে এন্টার করে যেতে পারে। ফলে দেশীয় শিল্পের অবনতি হতে পারে। আর রাশিয়া থেকে তেল আমদানি করার কারণ হচ্ছে
রাশিয়া থেকে তেল আমদানিতে ভারত 25% প্রফিট আর্ন করতে পারে ইউরোপীয় কান্ট্রি বা আমেরিকা থেকে নিয়ে আসার জন্য। ফলে ভারতের সেই বেঁচে যাওয়া টাকাটা কিন্তু ডেভেলপমেন্ট পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। আর অস্ত্র কেনার জন্য ব্যাপারটা যদি হয়, তার কারণ এই যে অস্ত্র যেগুলো বিভিন্ন দেশ, যেমন ফ্রান্স যে রাফাল বিক্রি করে, তার ফলে কিন্তু একটা চুক্তি থাকে। মানে তুমি রাফাল আমার কাছ থেকে কিনছো, ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু একটা চুক্তি মেনে বা আমরা যা বলবো সেই অনুযায়ী করতে হবে। কিন্তু রাশিয়া কোনো অস্ত্র বিক্রির পরে কোনো চুক্তি দেয় না বা কোনো শর্ত আরোপ করে না। সেই কারণে ভারত কিন্তু রাশিয়া থেকে ক্রয় করে। ফলে ভারতের বা নরেন্দ্র মোদী বা ভারতের উপরে, ভারতের যে পলিসির উপরে কোশ্চেন করার আগে সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের জানাটা প্রয়োজন। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত ঘর্ষণ নিরসনের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী মধ্যস্থতা করেছিলেন এবং যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন? এটা ডেফিনেটলি আমাদের মালয়েশিয়া। থাইল্যান্ড আর কম্বোডিয়ার পাশে বড় দেশ মালয়েশিয়া রয়েছে। তো 28শে জুলাই নিঃশর্ত যুদ্ধবিরতিতে দুটি দেশই সম্মত হয়েছে। এতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত সংঘর্ষ মানে যুদ্ধবিরতিতে প্রত্যেকে সম্মতি হয়েছে, থাইল্যান্ড এবং কম্বোডিয়া। প্রতি বছর 27শে জুলাই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, যেটা সিআরপিএফ, প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে। 1939-এ প্রতিষ্ঠিত এই সিআরপিএফ এর আসল নাম কি ছিল? এই সিআরপিএফ এর মানে সিআরপিএফ যে পুলিশ ফোর্স, তাদেরকে একটা বিশেষ দিনে একটা জঙ্গি হানায় তাদের মৃত্যু হয়েছিল, তাদেরকে মেরে দেওয়া হয়েছিল। তোমরা কমেন্ট করে জানাও সেই ডেটটা কবে ছিল এবং সেই ডেটটা কোন ঘটনার সাথে সম্পর্কিত। তোমরা যদি কমেন্টে জানাও খুব ভালো লাগবে। এরকম রেসপন্সিভ যদি তোমরা করতে পারো, তাহলে আমরা কিন্তু আরো বেশি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে উৎসাহিত বোধ করি। এখানে অ্যান্সার হবে অপশন বি, ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ। তার কারণ 1939-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় ক্রাউনকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে সামরিক বাহিনী তো রয়েছে, তার সাথে সাথে আধা সামরিক বাহিনী তৈরি করা হয়েছিল ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ, অর্থাৎ রানী তখন আমাদের ব্রিটিশ শাসনের আন্ডারে ছিল, সেই কারণে সিআরপিএফ তৈরি করা হয়েছিল। সেই কারণে 27শে জুলাই তারিখটিকে ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ বা সিআরপিএফ দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীনতার পরে এর নাম পরিবর্তন করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স করে দেওয়া হয়েছে, কিন্তু আগে এটা ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ ছিল। এটা 2025 সালে এর 27তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এই যে একটু আগেই বললাম থাইল্যান্ড আর কম্বোডিয়ার যে আন্দোলনটা এখন সংঘাত চলছে, এটা কোন ঐতিহাসিক স্থানটাকে কেন্দ্র করে? অ্যান্সার অবশ্যই মনে রাখবে, প্রিয়াই ভিহিয়ার মন্দিরকে কেন্দ্র করে, যেটা অ্যাকচুয়ালি জমি নিয়ে বিরোধের কারণে হয়েছে। এই যে থাইল্যান্ড আর কম্বোডিয়াতে দুটো জায়গাতে যে বুদ্ধিস্ট মোনার্কি রয়েছে, বিভিন্ন বুদ্ধিস্ট প্লেস রয়েছে, তার মধ্যে পিয়াভিয়ারও মন্দিরও তার মধ্যে অন্যতম। তো এখানে কোন দেশের এটা টেরিটরির মধ্যে পড়বে, সেই নিয়ে একটা গন্ডগোল এটা কিন্তু হয়েছে। এটা মাথার মধ্যে রাখার মতো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সামনের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। 2025 সালে জুলাই মাসে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচ কোথায় পরীক্ষা করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। এটা ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি, যেটা চেন্নাইতে অবস্থিত, যেখানে 15ই জুলাই ভারতে আইসি আইসিএফ চেন্নাইতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের কোচ সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এটা ভারতের যে রেল বা ট্রেনের যে একটা ইঞ্জিনের দিকে বা একটা নতুন পদক্ষেপ, নতুন যুগের সূচনা করলো। 2025 সালে জুলাই মাসে টানা দ্বিতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কাকে ছাড়িয়ে গেছেন? তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে। এটা অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। আমি তোমাদের জন্য একটা প্রশ্ন দিয়ে রাখলাম, ভারতের প্রথম দীর্ঘতম প্রধানমন্ত্রী, সবচেয়ে বেশি দিন কে প্রধানমন্ত্রী ছিলেন? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সেই প্রধানমন্ত্রী কে ছিলেন। এটা অবশ্যই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা দ্বিতীয় মেয়াদে ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। 4077 দিন ক্ষমতায় থাকার পরে 4078 দিনকে ছাড়িয়ে যান। এটা আমরা অলরেডি জানি যে আমাদের 300 মানে আমাদের যে নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারপরে আমাদের 11 বছর কেটে গেছে। তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখো যে কত দিন হচ্ছে। এক বছরে 365 দিন হয়, তাহলে 10 বছরে কত দিন হচ্ছে ক্যালকুলেট করবে। এটা 11 বছর হয়ে গেছে, সেই কারণে 4078 দিন হয়ে গেছে। আশা করা যায় তিনি পরবর্তী টার্মে ভারতের আবার প্রধানমন্ত্রী থাকেন কিনা সেটা সময় বলবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কার্গিল বিজয় দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? এটা অ্যান্সার অবশ্যই ডেফিনেটলি 26শে জুলাই হবে। কার্গিল, যেটা পাকিস্তানের সাথে 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই সময় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী স্যার। তিনি কার্গিলে মানে যে যুদ্ধের সময় আমেরিকা পর্যন্ত ভারতকে হুমকি দিয়েছিল যে পাকিস্তান পরমাণু বোমা হামলা করতে পারে, সেই কারণে কার্গিল ওদেরকে দিয়ে দাও। তখন আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে
পাকিস্তান যদি আমাদের উপরে কোনো পরমাণু বোম ফেলায় তাহলে ভারতে প্রচুর লোক মারা যাবে, কিন্তু আমি কথা দিচ্ছি পরের দিন ভারতের মানে পৃথিবীর নকশা থেকে পাকিস্তান নামটাই উড়ে যাবে। এত বড় থ্রেট তিনি আমেরিকার প্রেসিডেন্টকে দিতে পেরেছিলেন, এত পাওয়ারফুল তার ব্যক্তিত্ব ছিল। তো কার্গিল বিজয় দিবস ভারতীয়দের গর্বের সাথে পালন করা উচিত প্রতি বছর 26শে জুলাই। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন দেশ পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে নিষিদ্ধ করবে? অ্যান্সার ডেফিনেটলি হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সী শিশুদের ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা ডিসেম্বর থেকে নিষিদ্ধ করা হবে। মনে রাখবে এটা প্রথম কোনো দেশ যে প্রথম এই সোশ্যাল মিডিয়ার উপরে বিধিনিষেধ আরোপ করছে। এই নিষেধাজ্ঞা ইতিমধ্যে টিকটক থেকে শুরু করে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স, যেটা আগে টুইটার ছিল, সেক্ষেত্রেও প্রযোজ্য। রিসেন্ট কিছুদিন আগে দেখেছো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অশ্লীল ভিডিওর জন্য রিসেন্ট এখনই চলছে, তোমরা একটু যদি ফেসবুক ঘেটে থাকো দেখবে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন অশ্লীল কমেন্ট মানে অশ্লীল ভিডিও পোস্ট করার জন্য। তো অস্ট্রেলিয়াতে এই ধরনের ব্যাপার হচ্ছে যে কম বয়সী শিশুদের এখান থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর পেছনে অন্য কারণ রয়েছে, এর পেছনে ওয়ার্ল্ড ব্যাংক যে রয়েছে, আমাদের যে হু রয়েছে, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের সার্ভে অনুযায়ী যেসব শিশুদেরকে মোবাইল দেওয়া হচ্ছে তাদের যে গুরুত্বপূর্ণ মাথার যে ফ্রন্টাল এবং প্যারাইটাল লোব, যেগুলো আমাদের কোনো ডিসিশন মেকিং বা শোনার ক্ষমতা, সেগুলোকে বিভিন্নভাবে ড্যামেজ করছে। সেই কারণে এগুলো রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। খুবই স্বাদুকর সিদ্ধান্ত এটা ভারতের ক্ষেত্রে হওয়াটাও কিন্তু কাম্য। কোন রেলওয়ে সেকশনে কবচ 4.0 চালু করা হচ্ছে? ডেফিনেটলি এটা আমাদের কোটা থেকে মথুরা। স্বদেশীয়ভাবে তৈরি এই কবচ 4.0 সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য মথুরা কোটা সেকশনে চালু করা হচ্ছে 324 কিমি রেলওয়ে ট্র্যাকে, যার মাধ্যমে একটা নতুন আধুনিকরণ পদ্ধতি করা হচ্ছে, যেটা আমাদের আরডিএসও অর্থাৎ রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা জুলাই 24-এ অনুমোদন করা হয়েছিল। এর ফলে একটা কার্যকর যে হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে লোকো পাইলট খুব কম সময়ের মধ্যে ব্রেক কষতে পারবে এবং ক্যাবের মধ্যে থাকা অবস্থায় সিগন্যাল পেতে পারে এবং কুয়াশার মধ্যে এটা অনেক দূর পর্যন্ত ভিশন করাতে বা দেখতে সক্ষম হবে। এটা ভারতের রেলওয়ে ব্যবস্থা। রিসেন্ট আমরা দেখেছি অনেক রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা প্রতিহত করার জন্য ভারতীয় রেলওয়ের এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। ভারতের কোন রাজ্যে একটি নতুন টাইগার প্রোটেকশন ফোর্সে অগ্নিবীরদের নিয়োগ করা হয়েছে? অ্যান্সার ডেফিনেটলি হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অগ্নিবীর সৈন্যদের টাইগার প্রোটেকশন ফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আন্তর্জাতিক বাঘ দিবসে এই ঘোষণা করে বলেছেন যে কর্বেট টাইগার রিজার্ভে এই প্রোটেকশন ফোর্সকে নিয়ে আসা হয়েছে, যেখানে 80 জনেরও বেশি যুবকদের বাঘ এবং তাদের বাসস্থান রক্ষা এবং বন্যপ্রাণী অপরাধ দমনে নিয়োগ করা হবে। কারণ এইসব জায়গাতে প্রচুর পরিমাণে প্রাণীদেরকে মেরে অবৈধভাবে শিকার করা হয়, কাঠ পাচার করা হয়, অবৈধভাবে খনন করা হয়, দখল করা এবং মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে বারবার দ্বন্দ্ব হয়, তাতে প্রচুর মানুষ মারা যায় এবং এর সাথে সাথে প্রচুর পশুরও ক্ষতিগ্রস্ত হয়। তো সেগুলো মোকাবিলা করার জন্য অগ্নিবীরদের নিয়োগ করা এখানে করা হয়েছে। এটা নিয়ে রিসেন্ট প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। অগ্নিবীর একজন সৈনিক মারা যাওয়ার পরে তার জন্য যে ক্লেমের কথা বলা হয়েছে সেটা দেওয়া হয়নি, এই নিয়ে বহু রকমের রাজনাথ সিং, যিনি আমাদের বর্তমানে ডিফেন্স মিনিস্টার রয়েছেন, তার উপরেও অ্যালিগেশন হয়েছে। তো যাই হোক, এটা একটা সাধুবাদ বা পদক্ষেপের মধ্যে অন্যতম। দেখা যাক এটা কিভাবে কাজ করে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 7 আগস্টকে টেকসই কৃষি দিবস হিসেবে ঘোষণা করেছে? ডেফিনেটলি অ্যান্সার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার 7 আগস্টকে টেকসই কৃষি দিবস হিসেবে ঘোষণা করেছে ডক্টর এম এস স্বামীনাথনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে। ডক্টর এম এস স্বামীনাথন গম এবং চাল উৎপাদন করে, যেটা আমাদের গ্রিন রেভলিউশনের কথা বলেছিলাম, এই সবুজ বিপ্লবের তিনি কিন্তু স্থপতি ছিলেন। তার বায়োগ্রাফি যদি আমরা দেখি, মানে দেখলে বুঝতে পারবে একজন ভদ্রলোক যিনি এই কাজটা করতেই চায়নি, কিন্তু তার এই কাজটা তাকে জোর করে করতে দেওয়ার ফলেও তিনি ভারতের কাছে আজকে অমর হয়ে গিয়েছে। তো যাই হোক, 2024 সালে তার এই অবদানের জন্য তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল এবং জাতিসংঘ তাকে অর্থনৈতিক পরিবেশের জনক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো তার জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করার জন্য এই যে পদক্ষেপ টেকসই কৃষি দিবস, মহারাষ্ট্র সরকারের একটা সাধুবাদ পদক্ষেপের মধ্যে অন্যতম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দিব্যদৃষ্টি অনুশীলন কোন অঞ্চলে পরিচালিত হয়েছে? এটা অবশ্যই সিকিমে। দিব্যদৃষ্টি অনুশীলন হচ্ছে ভারতের সেনাবাহিনী পূর্ব সিকিমে উচ্চ উচ্চতায় অপারেশন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। মানে হাই অল্টিটিউডে গেলে আর্মিরা কি করে, সঠিকভাবে যুদ্ধ করতে পারে না, ফলে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এআই ভিত্তিক যুদ্ধক্ষেত্রে সচেতনতা, রিয়েল টাইম নজরদারি এবং পরবর্তী লেভেলের যুদ্ধের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। রিসেন্ট আমরা দেখেছি চায়না যে কোনো দিন যদি ভারতকে অ্যাটাক করে, সেক্ষেত্রে ভারতকে হাই অ্যালটিটিউডে যুদ্ধ করতে হবে, বিশেষ করে সিকিম দিয়ে ইনভেড করার সম্ভাবনা বেশি। সেই কারণে হাইব্রিড যুদ্ধের জন্য প্রস্তুতি এবং বিশেষ করে হিমালয়ের অঞ্চলগুলোতে
মানে যে লড়াই করার জন্য ভারতীয় সৈনিকদের অনুশীলন করানো হচ্ছে দিব্য দৃষ্টি অনুশীলনের মাধ্যমে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস কোথায় পরিচালিত হয়েছে? এটা কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট, যেটা আমাদের আসামে অবস্থিত, সেখানে প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস অনুষ্ঠিত হয়েছে, যেটা এই ইকোসিস্টেমে যেসব পাখিরা রয়েছে তাদের উপরে দৃষ্টি নিবদ্ধ করেছে, যেখানে 43টি পাখির প্রজাতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে প্রথম হিন্দি মাধ্যমে এমবিবিএস কলেজ কোথায় স্থাপিত হচ্ছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যান্সার হচ্ছে জব্বলপুর। এটা আমরা দেখেছি ভারতে প্রত্যেক শিশুকে ছোট থেকেই বলা হয় ইংরেজি শেখো, নাহলে পড়াশোনা করতে পারবে না। কিন্তু পৃথিবীর প্রায় ডেভেলপড যেসব দেশ রয়েছে সেই দেশে এটা কম্পালসারি নয়, তোমাকে ইংরেজি জানতেই হবে। তুমি চায়নাতে যাও, জাপানে যাও, জার্মানিতে যাও, সেই দেশে তাদের নিজস্ব ভাষাতেই মানে এমবিবিএস বলো বা যে কোনো পড়াশোনা বলো, হাই ডিগ্রি পড়ানো হয়ে থাকে। শুধুমাত্র ভারতেই ফোর্স করা হয় ইংরেজি ছাড়া এই স্টাডি চলবে না। তো মধ্যপ্রদেশের জবলপুরে প্রথম হিন্দি মিডিয়ামে এমবিবিএস কলেজ আয়োজন করা হয়েছে, যেটা এখনই নয়, 2027-28 শিক্ষাবর্ষে চালু করা হবে। 50টি এরকম আসন বা সিট দেওয়া হবে, যেখানে সমস্ত চিকিৎসা, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ হিন্দিতে। এবং নতুন হাসপাতাল তৈরির পরিবর্তে শিক্ষার্থীরা জব্বলপুরে এই মেডিকেল কলেজেই তারা প্রশিক্ষণ নেবে। এটা আঞ্চলিক ভাষার শিক্ষাকে উন্নীত করার জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ, এবং ভারতের প্রত্যেকটি রাজ্যে এটা কম্পালসারি করা বাধ্যতামূলক হওয়া উচিত। কারণ এতে প্রচুর যেসব স্টুডেন্টরা রয়েছে তারা নিজের মাতৃভাষাতে নিজেদের পড়াশোনা বা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে। ওকে। মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু সিন্ধু দুর্গের ওপর খোলা হয়েছে কোথায়? কোন জলপ্রপাতের ওপর? অ্যান্সার হচ্ছে নাপনে জলপ্রপাত। এটা মহারাষ্ট্রের নাপনে জলপ্রপাতের উপরে কাঁচের সেতুর উদ্বোধন করা হয়েছে সিন্ধু রত্ন পর্যটন প্রকল্পের উদ্দেশ্যে। এটা নাভাদ জলপ্রপাত নাধাবাদে গ্রামের কাছে কোঙ্কণ অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছরই জল প্রবাহিত হয় এবং এটা জীববৈচিত্র্যে সমৃদ্ধ রয়েছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। ধন্যবাদ।